আসলে রানীমা, রাজকুমার এবং মহারাজের বহনকারী জাহাজটি যখন আমাদের রাজ্যের সীমানায় পৌঁছায় তখনই হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে যায়। আর সেই ঝড় তুফানের প্রকোপ এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে মহারাজ এবং রাজকুমারের জাহাজটি জলের তলে ডুবে যায়। না না, এটা কিছুতেই হতে পারে না। তুমি মিথ্যে বলছো। আমার রাজকুমার এবং মহারাজের কোনো ক্ষতি হতে পারে না, কোনো ক্ষতি না। রানীমা শান্ত হন, ঠিক এমনটা ঘটে গেছে। আমি যা বলছি সবই সত্য। বুঝতে পেরেছি, ওই জাহাজটি জলে ডুবে গেছে ঠিক আছে, কিন্তু আমার রাজকুমার বা মহারাজের কোনো ক্ষতি হবে না। তোমরা আর দেরি না করে এক্ষুনি এক্ষুনি মহারাজ এবং রাজকুমারকে জীবিত উদ্ধার করার চেষ্টা করো। ওদিকে সোনাপরি চন্দ্রপুষ্প নিয়ে পরীরানীর সামনে এসে হাজির হয়। পরীরানী, এইখানে চন্দ্রপুষ্প স্থাপন করা হয়েছে, এখন এটা পরিপূর্ণভাবে প্রস্তুত আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, কারণ ইতিমধ্যে চন্দ্রপুষ্প থেকে আলোক রশ্মি বের হতে শুরু করেছে। চন্দ্রপুষ্প আটকা পড়েছিল গত 100 বছরের মধ্যে। ওই চন্দ্রপুষ্পের কোনো ব্যবহারই পরিরাজ্যে করা হয়নি, কারণ ফুলপরির সাথে যে ঘটনা ঘটেছে এই ঘটনা তো গত 100 বছরে কখনো ঘটেনি। এর আগে একজন পরী তার শক্তি হারিয়ে ফেলেছিল ঠিকই, তখন এই পুষ্পকে সামান্যভাবে ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখন ফুলপরীকে তার পরিরূপ এবং পরিশক্তি দুটোই ফিরিয়ে দিতে হবে। তাই এই চন্দ্রপুষ্পকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে হবে। সোনাপরি, তুমি কি ফুলপরীকে পরিপূর্ণভাবে প্রস্তুত করেছো? ফুলপরীকে পরিপূর্ণভাবে প্রস্তুত করে তাকে পুষ্প জল দিয়ে স্নান করিয়ে স্বর্গীয় সুধা পান করানো হয়ে গেছে। তবে পরীরানী, ফুলপরী সারাক্ষণ শুধু মন খারাপ করে থাকে, চোখের জল ফেলে। সে যে আসলে কি চাইছে সেটা বুঝতে পারছে না। আমার তো মনে হচ্ছে সে হয়তো মানুষ রূপেই থাকতে চায়। হ্যাঁ, হয়তো মনে মনে সে চাইছে, কিন্তু সে আবার এটাও চাইছে পরিরূপেও ফিরে আসতে। আর তাছাড়া আমরাও চাই ফুলপরি পরিরূপেই ফিরে আসুক, কারণ ফুলপরি তো আমাদের রাজ্যের অনেক বড় একটা শক্তি। সে যদি মানব রূপে থেকে যায় তাহলে আমরা একটা শক্তিশালী পরী হারাবো আমাদের রাজ্য থেকে। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ফুলপরীকে তার পরিরূপ ফিরিয়ে দিতেই হবে। আর তাছাড়া তুমি ফুলপরীকে গিয়ে সাবধান করো, ওর যেন কোনোভাবে ওর চোখের জলে পরিরাজ্যের জমিনকে স্পর্শ না করে। সেটা আমি আগেই বলে দিয়েছি পরীরানী। আর ফুলপরী তো অবুঝ নয়, সে নিজে সব কিছু জানে, কিন্তু সত্যি বলতে তো ফুলপরীর মনটা বড্ড খারাপ। সোনাপরি, কেন ভুলে যাচ্ছ? সত্যটাকে মেনে নিতে হয়, আর মিথ্যের কোনো জায়গা পরিরাজ্যে নেই। তাই বলছি, আর দেরি না করে যাও, ফুলপরীর কাছে যাও, আর সঠিক সময় ওকে আমার সামনে হাজির করবে। ঠিক আছে পরীরানী, আপনি যেটা বলবেন সেটাই হবে। এ কি, প্রতাপ বড্ড সময় নিয়ে নিচ্ছে। এত সময় নিলে কি করে পরী রাজ্যে পৌঁছাতে পারবে আজকের মধ্যে? আর এখন সন্দেহ হয়ে গেল প্রায়। কোনোভাবেই তো ও পরী রাজ্যে পৌঁছাতে পারেনি, ও কোনো কিছুই করতে পারবে না। আর তাছাড়া একটা চিন্তা তো আমার রয়েই গেছে, সেটা হলো পরিরাজ্যে যে ইতিমধ্যে সুরক্ষিত প্রতিরোধ প্রস্তুত করা হয়ে গেছে, কি করে প্রতাপ সেখানে পৌঁছাবে কিছুই তো বুঝতে পারছি না। এখন যা করার প্রতাপকে নিজেকেই করতে হবে। প্রতাপের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে বিধাতা নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা প্রতাপের সামনে দাঁড় করিয়ে দেবেন। কিন্তু প্রতাপ যে এখন পর্যন্ত কাল নদীর সেতু পার হতে পারলো না। আর বাকি রয়ে গেছে একটা পরীক্ষা। সেই পরীক্ষা সম্পূর্ণ করে তারপর পরিরাজ্যে পৌঁছে ফুলপরীকে সাথে করে নিয়ে আসতে হবে। কিন্তু সেসব কখন করবে? সময় যে কখনো কারোর জন্য অপেক্ষা করে না, আর প্রতাপের জন্যও করবে না। তাই প্রতাপকে সময় জ্ঞান খেয়াল করেই এগিয়ে যেতে হবে। হে বিধাতা, তুমি প্রতাপের সহায় হও, ওকে ওর ভালোবাসার পরীক্ষায় জয়ী করে দাও।
হে বিধাতা, তোমার কাছে আমি আর কিছুই চাই না। আমি শুধুমাত্র চাই আমি এই পরীক্ষাগুলোতে জয়ী হতে। তুমি দয়া করে আমাকে সাহায্য করো। এই কাল নদীর সেতু পার হতে আমাকে সাহায্য করো। কাল নদীর সেতু, দয়া করে আমার ভালোবাসার মানুষের কাছে আমাকে যেতে দাও। আমাকে তোমার সেতু পার হতে দাও। ঠিক আছে, তুমি যেহেতু এই কাল নদীর সেতু পার হতে চাও তাহলে অবশ্যই সেটা করতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তবে এই সেতু তুমি পার হতে পারবে। এই সেতু পার হওয়ার জন্য, আমার ফুলপুরির কাছে যাওয়ার জন্য আমার যত পরীক্ষা সামনে আসুক না কেন, আমি সব পরীক্ষায় উত্তীর্ণ হব অবশ্যই। বলো, তাড়াতাড়ি বলো, কি পরীক্ষা নিতে চাও তুমি আমার? এক্ষুনি বলছি তোমাকে কি করতে হবে। তুমি কিছুটা সরে দাঁড়াও। রাজকুমার প্রতাপ সরে দাঁড়ায় আর সাথে সাথে সেখানে একটি অগ্নিপথ সৃষ্টি হয়ে যায়। এই যে অগ্নিপথটি দেখতে পাচ্ছ, এটা হলো তোমার ভালোবাসার পরীক্ষা। তোমার ভালোবাসা খাঁটি যদি হয় তাহলে এই অগ্নিপথ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তোমার ভালোবাসার মধ্যে একটুও খুঁত থেকে থাকে তাহলে তুমি এই অগ্নিপথে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, তোমার মৃত্যু ঘটবে। এখন বলো, তুমি কি এই অগ্নিপথ পাড়ি দিতে চাও, নিজের জীবনের ঝুঁকি নিতে চাও, নাকি এখান থেকে ফিরে যেতে চাও? তুমি যেটা চাইবে সেটাই হবে। না না, আমি এক্ষুনি অগ্নিপথ পাড়ি দেব। আমার বিশ্বাস, আমার ভালোবাসার মধ্যে কোনো খাত নেই। আমি অবশ্যই জয়ী হব। যেই কথা সেই কাজ। রাজকুমার প্রতাপ আর একটু দেরি না করে সে অগ্নিপথের দিকে এগিয়ে যেতে থাকে আর মুহূর্তের মধ্যেই সে সেই অগ্নিপথ পার করে ফেলে আর অগ্নিপথটির সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। বাবা, তুমি তোমার ভালোবাসার বিশ্বাসে জয়ী হতে পেরেছো। এবার তুমি এই কাল নদী সেতু পার করে সামনের দিকে এগিয়ে যাও। আর অভিনন্দন, আর আমার বিশ্বাস তুমি জয়ী হবে। এরপর রাজকুমার প্রতাপ আর একটু দেরি না করে সে কাল নদীর সেতু বেয়ে চলতে থাকে আর কিছুক্ষণের মধ্যে সে কাল নদীর সেতু পার করে সামনের দিকে এগিয়ে যায়। এই তো আমি আমার দ্বিতীয় বাধা অতিক্রম করতে পেরেছি। প্রথম বাধা, দ্বিতীয় বাধা অতিক্রম করা সম্পূর্ণ হয়েছে। এবার আর একটু দেরি নয়, এবার যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার দ্বিতীয় বাধার সম্মুখীন হতে হবে। আর তাছাড়া সময় খুব বেশি একটা নেই, যা করার আমার খুব অল্প সময়ের মধ্যেই করতে হবে। আর আমার এবার তৃতীয় আর শেষ পরীক্ষা, ওই আত্মত্যাগের দাঁড়ির সামনে গিয়ে দাঁড়াতে হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।